ভার্সিটি যাওয়ার আগে শুদ্ধ আজ ফারাহাদের বাড়িতে এসেছে, ফারাহাকে সাথে নিয়ে যাবে এই জন্য। ফাইজের বাবা নেই, সেই জন্য মূলত সে আসলো। দরজায় ইনায়া খুলেছে। শুদ্ধ ফারাহার মাকে সালাম দেয়। ভদ্র মহিলা সালামের উত্তর নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে শুদ্ধর সাথে। ফারহার পড়াশোনার ব্যাপারে একটু খোঁজ রাখতে বলে। এরপর তিনি তার ঘরে চলে যান। ইনায়া বেশ কিছু নাস্তা সাজিয়ে দিয়েছে শুদ্ধর সামনে। শুদ্ধ শুধু চা খেয়েছে। এরপর ইনায়াকে ডেকে পাশে বসতে বলল। ইনায়া শুদ্ধর পাশে বসলে শুদ্ধ ভুরু কুঁচকে বলে, এই বাড়ির সব সার্ভেন্ট কোথায়? তোকে দিয়ে কাজ করায় কেন? ইনায়া অবাক হয়ে বলে, আরে কি বলছো? তুমি এসেছো তাই আমি সব এগিয়ে দিলাম। এসব মা ফারাহা আপু শুনলে মন খারাপ করবে। শুদ্ধ ফারহাকে দেখে মনে মনে হাসলো। এরপর ভাবলেশহীন ভাবে বলে, করুক, তোরে দিয়ে কাজ করাইলে আমাকে একটা টোকা দিবি, তাহলেই আমি এসে হাজির হয়ে যাব। ফারহা পাশ থেকে রেগে বলে, সবাই তোমার মতো যে বাড়ির বউকে দিয়ে কাজ করাবে? শুদ্ধ পাত্তা দিল না। ইনায়া ফারহার পাশে গিয়ে বলে, আপু, শুদ্ধ ভাই মজা করে বলেছে, জানোই তো সে কেমন। ফারহা মুখ ফুলিয়ে রাখল। শুদ্ধ থমথমে মুখে ফারহার দিকে চেয়ে উঠে বলল। এরপর শার্টের হাতা গুটিয়ে ইনায়ার উদ্দেশ্যে বলে, তোর ননদের ডোজ লাগবে মনে হচ্ছে, স্পেশাল ডোজ। ইনায়া মৃদু হেসে বলে, বিয়ের মিষ্টি খাওয়ালে না কেন শুদ্ধ ভাই? শুদ্ধ দ্রুত ইনায়ার দিকে তাকিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আস্তাগফিরুল্লাহ, কে এইসব কথা বলেছে? ফারহা বলে ওঠে, আমি। শুদ্ধ অসহায় মুখ করে বলে, হায় হায়, বউ হয়ে বরের সব ফাটিয়ে দিলে? তোমার হাত পা হাঁটু গিরা কবজি পিত্তথলি কিছুই কাঁপলো না? ফারহা অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। ইনায়া হাসছে। শুদ্ধ ইনায়ার দিকে তাকিয়ে বলে, তুই আমার মাও সাও পাও সব। ফাইজকে বলিস না, ও ইরফানের ছোটখাটো একটা ভার্সন, ঝামেলা করবে। ইনায়া মুখ টিপে হেসে বলে, আমি তো বলে দিয়েছি। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, কি? এটা বলে মুহূর্তেই স্বাভাবিক হয়ে পকেট থেকে ফোনটা বের করে বলে, ফাইজের রিসোর্টের সব মেয়ের ব্যবস্থা করেছি, ওয়েট। মেয়েরা বিকিনি। থেমে গিয়ে ফারহার দিকে তাকায়। ফারহা শুদ্ধের দিকে চেয়েছিল। শুদ্ধ দুষ্টু হেসে এক চোখ টিপ দেয়। ফারহা থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ফোনটা কানে ধরে বলে, মাঝখানে ফাইজ, আর চারপাশে ফাইজকে ম্যানেজ করার জন্য কিউট কিউট মেয়েরা। আহা, এক্ষুনি পাঠাচ্ছি। ইনায়া চোখ বড় বড় করে বলে, আরে আমি বলিনি তো, তুমি এসব নষ্টামি করছো কেন? শুদ্ধ মেয়েকে রাগ দেখে বলে, তোর সত্যমি আমি বের করতে? বিয়াদ্দপ, বড় ভাইয়ের পিছে লাগিস? আমার সাথে লাগতে তোর আরো 200 বার জন্মগ্রহণ করা লাগবে। কথাটা বলে শুদ্ধ ফারহার হাতটা ধরে বাসা থেকে বেরিয়ে যায়। গাড়িতে উঠে শুদ্ধ ফারহার দিকে চেয়ে বলে, কি হয়েছে পাখি? তুমি রেগে আছো কেন আমার উপর? তোমাকে ইয়ে কিনে দেইনি বলে? ফারহা ভুরু কুঁচকে তাকায় ফারহার দিকে। শুদ্ধর চোখে মুখে দুষ্টুমি। ফারহা মন খারাপ করে বলে, আমাদের বিয়ের ডেট ঠিক করছো না কেন? শুদ্ধ শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। তার ফোনে কল আসায় পকেট থেকে ফোনটা বের করে নাম্বারটা দেখে ফারহার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, 2 সপ্তাহ ওয়েট কর, ইরফান থাকবে না, তাই এগোতে পারছি না, নয়তো লেট হতো না। কথাটা বলে কলটা রিসিভ করে খুব সিরিয়াসভাবে কথা বলায় ব্যস্ত হয়। ঘাড় বাঁকিয়ে ফারহার দিকে তাকালে দেখল ফারহা তার দিকেই চেয়ে আছে। শুদ্ধ বাঁ হাত বাড়িয়ে ফারহার ডান হাতটা আঁকড়ে ধরে। এরপর কথা বলতে বলতেই ফারহার ডান হাতের উল্টো পিঠে একটু পরপর চুমু খায়। মায়েরা ইরফানের পাশের সিটে বসে আছে। ইরফান মনোযোগ সহকারে গাড়ি চালায়, সাথে কানে ব্লুটুথ লাগিয়ে কারোর সাথে ঝরঝর করে ইংলিশে কথা বলছে। মায়েরা বুঝতে পারছে না ঠিক, কিন্তু একটু পরপর ইরফানের দিকে তাকাচ্ছে। মূলত কাল রাতের কথা ভাবছে। ইরফানকে কেমন যেন অন্যরকম লাগছে। কালকে রাতের ঘটনাটুকু ভুলতেই পারছে না। ইরফান কি তাকে উদ্দেশ্য করেই গিয়েছে? মায়রাকে যখন বেলকনিতে সোজা করে দাঁড় করিয়েছিল, তখন মায়রা জিজ্ঞাসা করেছিল, আপনি কি হেসেছেন?
ইরফানের গম্ভীর স্বরে উত্তর ছিল নো। এরপর মায়েরা জিজ্ঞাসা করলো, আপনি গান গাইলেন কেন? ইরফানের সেই একই উত্তর ছিল, মাই উইশ। ইরফান কথা বলার মাঝেই একবার মায়রার দিকে তাকালে দেখলো মায়রা তার দিকেই চেয়ে আছে। গাড়ি থামিয়ে গম্ভীর গলায় বলে, হোয়াট? মায়রা জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে, আপনি আমাকে পছন্দ করেন? ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার পানে চেয়ে গম্ভীর গলায় বলে, নো। একটু থেমে বলে, ইউ আর দ্যাট গার্ল আই নেভার লাইকড অ্যান্ড আই নেভার উইল। তুমি সেই মেয়ে যাকে আমি কখনো পছন্দ করিনি এবং কখনো করবও না। মায়েরা একটা কথাও বলল না। একা একাই বেশ কসরত করে গাড়ির দরজা খুলে বাইরে বেরোতে নিলে ইরফান মায়রার হাতটা টেনে বলে, হোয়াট? মায়রার চোখের নিচে নামিয়ে ছোট করে বলে, ক্লাস শুরু হয়ে যাবে। ইরফান কিছুই বলল না। গাড়ির আধ খোলা দরজা খুলে দিতে সে নিজেই মায়রার দিকে এগিয়ে আসে। মায়রার সাথে ইরফান ঘেঁষে আছে। মায়রা শক্ত হয়ে বসে থাকলো। ইরফান গাড়ির দরজা খুলে দিয়ে মায়রার উদ্দেশ্যে বলে, ছুটির পর ভেতর থেকে বের হবে না, ওকে? মায়রা হালকা মাথা নাড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে স্কুলের গেটের ভেতরে যায়। ইরফান মায়রাকে ভেতরে যেতে দেখে গাড়ি স্টার্ট দেয়। মায়রা ক্লাসে গেল না, সরাসরি কমন রুমের দিকে পথ ধরে। আজ মিলা কলেজে আসবে না বলে দিয়েছে। মায়রার আরো বেশি মন খারাপ হলো। মাথা নিচু করে চুপচাপ হেঁটে কমন রুমের এক কোনায় গিয়ে বসেছে। এক সাইডে রাখা বেঞ্চের কোনায় গিয়ে বসে মাথা গুজে রাখে দুই হাতের ওপর। ইরফানের বলা কথাটাই তার ভীষণ খারাপ লাগছে। ইরফানের কাল রাতের করা কাজগুলোই আবার ওপরের এই ইরফানের সাথে কেমন গুলিয়ে আসছে। বিড়বিড় করে, নিষ্ঠুর শিশওয়ালা। ভার্সিটির এসে ফারহা নুসরাতের সাথে টুকটাক কথা বলছিল। নুসরাত আফসোসের সুরে বলে, তুই অন্য কাউকে খুঁজে পাসনি? আমাদের স্যারকেই জামাই বানানো লাগলো। এখন একটু মজা করে বলতেও পারবো না, দুলাভাই বিয়ে ট্রিট দেন। পাশ থেকে সাজিদ বিরক্তিকর কণ্ঠে বলে, তুই খাসনি জীবনে, এখন ওর জামাইয়ের থেকে তোর হাতানো লাগবে কেন রে? নুসরাত রেগে মেগে সাজিদের দিকে আঙ্গুল উঁচিয়ে বলে, এই কালামানিক, আমার ইচ্ছা আমি খাবো, তাতে তোর 14 গোষ্ঠীর কি রে? জীবনে তো 10টা টাকারও কিছু খাওয়ালে না, কিপটুস শালা। সাজিদ রেগে বলে, তোকে আজ খাবারের মধ্যে চোবাবো। নুসরাত দ্রুত সাজিদের সামনে দাঁড়িয়ে বলে, এই সত্যি 10-12 প্লেট ফুচকা খাওয়ালেই হবে রে দোস্ত। সাজিদ চোখ ছোট ছোট করে বলে, রাস্তায় এত অভুক্ত কুকুর থাকতে তোকে কোন দুঃখে খাওয়াতে যাব আমি? সাজিদের কথা শুনে ফারহা শব্দ করে হাসতে লাগলো। নুসরাত দাঁত কটমট করে তাকালো সাজিদের দিকে, রেগে বলে, তুই কোনোদিনও বউ পাবি না, মিলিয়ে নিস। সাজিদ মনে মনে হেসে বলে, সামান্য খাবার না পেয়ে এসব অভিশাপ দেওয়া ঠিক না। কুকুরটা খেয়ে যা অবশিষ্ট রাখবে ওর মধ্যে তোকে হাবুডুবু খাওয়ানোর ব্যবস্থা করে দিব। সাজিদের কথা শুনে নুসরাত চেঁচিয়ে বলে, কালামানিকের বাচ্চা, তোকে আমি দেখে নিব। সাজিদ পাত্তা দিল না, মনে মনে একটু হাসলো। ওপরে মুখয়াব স্বাভাবিক রেখে ফারহার সামনে দাঁড়িয়ে বলে, কংগ্রাচুলেশন দোস্ত। ফারহা মৃদু হাসলো। শুদ্ধ ভার্সিটির এক কোনায় দাঁড়িয়ে ফারহাকে দেখছিল। ফারহাকে ক্লাসরুমের দিকে যেতে দেখে সেও যেতে নিয়ে থেমে গেল ইরফানকে দেখে। ইরফান তার দিকেই চেয়ে আছে। শুদ্ধ নিজের শার্টটা ঠিক করতে করতে চোখ ছোট ছোট করে বলে, কি অদ্ভুত, আমাকে এভাবে দেখছিস কেন? বউ পাত্তা দিচ্ছে না? ইরফান বিরক্তির চোখে তাকালো শুদ্ধর দিকে। গতকাল অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে একটা কথা মনে পড়েছে। মায়রার তাকে বুড়ো বলে সম্বোধন করেছিল। সে কি আসলেই বুড়ো? ব্যাপারটা ভাবতেই কেমন যেন বিশ্রী অনুভূতি হলো। তবুও নিজেকে দমাতে না পেরে শুদ্ধর থেকে শুনতে এসেছে, তাকে কি বুড়োদের মতো লাগে কি না। কোনোভাবে শুদ্ধ ইরফানকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে পকেট থেকে একটা ওয়ান টাইম মাস্ক বের করে। এরপর মাস্কটি মুখে দিতে দিতে বলে, না, মানুষের নজর আর নেওয়া যাচ্ছে না। শুদ্ধবাবু, তোকে এত কিউট হতে কে বলেছিল বলতো? শেষমেশ ছেলেরাও নজর দিচ্ছে তোর ওপর। আমার বউটার হকের দিকে আর কতজনের যে নজর পড়বে।
শুদ্ধর কথার তীব্র আফসোস ঝরে। ইরফান রেগে টান মেরে শুদ্ধর হাত থেকে মাস্কটা ছুঁড়ে ফেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে বলে, ইন্না লিল্লাহ, আমার কোটি টাকার মাস্ক! ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওর প্রাইস অনলি 10 টাকা। শুদ্ধ অসহায় মুখ করে বলে, ওটা আমার বইয়ের সম্পদ, ঢাকার মাস্ক ছিল, ঠিক আছে, তাই ওটার দাম কোটি টাকা। বেসুরে গলায় গায়, বোঝে না রে, সে বোঝে না, কেউ যে আর বোঝে না। শুদ্ধ বুকের কত ব্যথা, কষ্টের ঠেলায় ব্যথা হয় মাথা। ইরফান রেগে শুদ্ধর কলারটা ধরে বলে, থাপ্পড় খেতে না চাইলে মুখটা বন্ধ কর। শুদ্ধ মেকি হেসে বলে, ওকে ডিয়ার। ইরফান শুদ্ধকে ছেড়ে সোজা হয়ে প্যান্টের পকেটে 2 হাত রাখে। এরপর বহু কষ্টে কয়েকটি শব্দ জিভ ঠেলে বের করে, আমাকে দেখতে কি বুড়োদের মতো লাগে? শুদ্ধ ইরফানের কথাটা শুনে অবাক হয়ে তাকায়, কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে হেসে বলে, ইয়া আল্লাহ, তুই এই সত্যি কথা কি করে জানলি রে দাদু? তোকে তো এক পারফেক্ট দাদু দাদু লাগে রে। দাদু রে দাদু, ও দাদু, কি কিউট দাদু, ওগো বুড়ো দাদু। ইরফান রেগে দাঁত কিরমির করে বলে, হোয়াট দ্য হেল। শুদ্ধ দ্রুত জায়গাটা প্রস্থান করতে দৌড় দিয়ে গিয়ে একটুই থেমে যায়। ইস, এটা ভার্সিটি, এভাবে দৌড়ালে স্টুডেন্টরা কি ভাববে? পিছু ফিরে ইরফানের দিকে একবার তাকালো। শুদ্ধ বুঝলো না ইরফানের কি হয়েছে, তবে ইরফানের কাণ্ডে তার পেট ফেটে হাসি পাচ্ছে। হে আবার নিজের চেহারা নিয়ে কবে ভাবতে শুরু করলো? ছোটবেলায় ইরফান প্রথম প্রথম যখন তাদের গ্রামে বেড়াতে গিয়ে তার সাথে বের হতো, শুদ্ধ যে কতজনকে জিজ্ঞাসা করত ইরফান বিদেশি নাকি। এই জন্য শুদ্ধর উত্তর দিতে দিতে মুখে ফেনা উঠে যেত যে ইরফান তার রক্তের মামাতো ভাই। শুদ্ধর কাছে নর্মালি লাগে, ছোট থেকে একসাথে থাকছে, তবে মানুষের কথা শুনে সে ইরফানকে পরখ করত। গায়ের রংটা একটু বেশি ফর্সা, সাথে চোখের মনি বাদামি। শুদ্ধর তো ছেলে হয়েও ইরফানকে দারুণ লাগে, তাহলে মেয়েদের আরো কেমন লাগবে? আর এই গর্দভ নিজের চেহারা নিয়ে পড়েছে। শুদ্ধদের গ্রামে অনেক মেয়েরা ইরফানের দিকে তাকিয়ে থাকলে ইরফান তার ওপরে রেগে যেত। কি জ্বালা, সে কি ওদেরকে তাকাতে বলেছে? ইরফানের রাগের শিকার হতেও অবশ্য ভালোই লাগতো, এখনো লাগে। গ্রামের এক মেয়ের সাথে একবার লাইন লাগিয়ে দিতে প্রথম ধাপ অতিক্রম করেছিল, অমনি ইরফানের হাতে থাপ্পড় খেয়েছিল। ছোটবেলার কথা মনে করে শুদ্ধর মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। বেশ ভালো ছিল সেই দিনগুলো। স্কুল থেকে বাড়ি ফিরে মায়েরা গোসল করে বের হলো, এরপর নামাজ পড়ে নিল। ভীষণ গরম পড়েছে, ইরফান তাকে নামিয়ে দিয়েই অফিসে গিয়েছে। মায়েরার মনটা খারাপ। সকালে ইরফানের বলা ওই কথাটুকু সে মেনে নিতে পারছে না। ইরফান তাকে ধোঁয়াশার মাঝে রাখে। সে যখনই ইরফানকে একটু একটু বুঝতে চায়, তখনই ইরফান তার চাওয়ার ওপর এক গাদা বিরক্তির কারণ ঢেলে দেয়। মেজাজ খারাপ লাগে মায়রার। অসহ্য একটা লোক, ওই লোক তাকে পছন্দ করবে না, সেও ওই লোককে ভালোবাসবে না। কথাগুলো ভাবতে ভাবতেই আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছল। পরনে একটা প্লাজো, উপরে একটা গোল পাতলা জামা। মায়েরা জানে না এগুলোর দাম বা এগুলোর নাম, তবে গরমে পরে বেশ আরাম পাওয়া যায়। ইরফান হয়তো এনে দিয়েছিল, ঘরের এসি দেওয়া। মায়রার গরম অনুভূত হলো না, তাই সে মনে মনে ভাবলো আজ সে শাড়ি পরবে। ইরফানের দাদির দেওয়া শাড়ি নয়, ভালো শাড়ি, একদম মার্জিতভাবে সুন্দরভাবে। ভাবনা অনুযায়ী মায়রা কাবার্ড খুলে শাড়ি হাতালো। বেশ অনেকগুলো শাড়ি পেয়েছে, মায়রার কোনোটাই বাসায় পরার মতো লাগছে না। হঠাৎ মনে পড়ল তার শাশুড়ি বেশ কয়েকদিন আগে তাকে কয়েকটা সুতির শাড়ি দিয়েছিল। মায়েরা এগুলো নিচের দিকের তাকে রেখেছিল, তার মনেই নেই। সেখান থেকে বেশ কয়েকটা শাড়ি বের করে, এর মাঝ থেকে একটা পার্পল কালারের শাড়ি চুজ করলো মায়েরা। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে শাড়িটি গায়ে জড়ালো। একদম পারফেক্ট লাগছে, এইটা পরে মনে হচ্ছে এই শাড়ি বাসাতে পরার জন্যই। মায়রার মূলত মন খারাপ, এই জন্য তার শাড়ি পরতে ইচ্ছে হলো। নিজেকে আয়নায় দেখে সত্যি সত্যি একটু হলেও মনটা ফুরফুরে লাগলো।
নিজেকে পরিপাটি করে বেলকুনিতে যায়। বেলকুনিতে যে নয়নতারার গাছ আছে সেখানে বেশ ফুল ফুটেছে। মায়েরা কয়েকটা গাছের সবগুলো ফুল বসে বসে ছিল, অনেকগুলোই হয়েছে। মায়েরা শাড়ির আঁচলে ফুলগুলো নিয়ে ঘরে এসে বেডের উপরে রাখে সব। এরপর কিছু একটা ভেবে ঘর থেকে বেরিয়ে যায়। নিচে নেমে রুমা নেওয়াজকে দেখে জিজ্ঞাসা করে, মা, আপনার কাছে সুই আছে? রুমা নেওয়াজ মায়রার মাথা থেকে পা পর্যন্ত দেখল। শাড়ি পরে মেয়েটাকে বেশ ভালোই লাগছে, সাথে আগের কিছুটা বড় বড়ও লাগছে। ইরফান মায়রাকে ছোট ছোট বলে মানত না, এখন তার ছেলেটা অনেকটাই মেনে নিয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে তার মনে হয় ইরফান এইভাবে মায়রাকে দেখলে এখনো যেটুকু মানতে নারাজ সেটুকুর ঘাটতিও পূরণ হবে। অতঃপর মায়রার উদ্দেশ্যে বলে, তোমাকে আরো কয়েকটা এরকম শাড়ি আনিয়ে দিব, এখন থেকে শাড়ি পরবে, বুঝেছ? মায়েরা বোকা চোখে তাকায় শাশুড়ির দিকে। সে চাইল সুচ, আর ইনি তাকে বলছে শাড়ির কথা। রোমা নেওয়াজ কিছু না বলেই তার ঘরের দিকে চলে গেলেন। মায়েরা বিরক্ত চোখে তাকিয়ে রইল। তার কাছে ইরফান আর তার শাশুড়িকে এক গোয়ালের গরু লাগে। মায়েরার ইরফান আর তার শ্বশুড়িকে বলতে ইচ্ছা করে, হাসলে কি পাপ হবে? এই জন্য হাসেন না। বিশ্বাস করুন, হাসলে পাপ হয় না। আপনারা এবার হাসতে পারেন। ভাবনার মাঝেই রোমা নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে মায়রার হাতে সুই আর সুতো এগিয়ে দেয়। মায়রা অবাক হয়। সে ভেবেছিল দিবে না বা নেই, তাই সে চলে যেতে নিয়েছিল। আর ইনি সুই এনে সাথে সাথে সুতাও এনেছে। মায়রা খুশি হয়ে রোমা নেওয়াজের থেকে সুই সুতো নিয়ে স্বভাবসুলভ হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ মা। কথাটা বলে উল্টো ঘুরলে রোমা নেওয়াজ বলে ওঠে, দাঁড়াও। মায়রা আবারও উল্টো ঘোরার আগেই রোমা নেওয়াজ হাতের তোয়ালে দিয়ে মায়রার মাথাটা মুছতে মুছতে বলে, মাথা না মুছে জ্বর সর্দি বাঁধিয়ে কি প্রমাণ করতে চাও? তোমার শাশুড়ি তোমাকে দিয়ে বাড়ির সব পানির কাজ করায়? মায়রা থতমত মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি অদ্ভুত কথাবার্তা! সে তো এসব ভাবেওনি। রোমা নেওয়াজ মায়রার মাথা মুছিয়ে দিয়ে তার ঘরে ঘরে যেতে যেতে বলে, কাজ শেষে সুই সুতা ফেরত দিবে। মায়রা মাথা নেড়ে সম্মতি দিয়ে তার ঘরের দিকে যায়। তার কি রিয়াকশন দেওয়া উচিত? তবে রোমা নেওয়াজের এই কাজটা তার ভালোই লাগলো, আবার খোঁচা দেওয়াই বিরক্তও লাগলো। এদের মা ছেলের ঘাড়ের সবকটা রগ তেড়া, এটা মায়রা বেশ ভালোই বুঝে গিয়েছে। ঘরে গিয়ে মায়রা সুইয়ের মাঝে সুতো লাগায়, এরপর একটা একটা করে ফুল দিয়ে মালার মতো করে বানায়। এই রকম প্রায় অনেকগুলো বানায় হাতের মাপে। গ্রামে থাকতে এইসব কত করতো, আজ অনেক দিন পর করতে পেরে বেশ ভালোই লাগছে মায়রা। এইসব করতে করতেই সন্ধ্যা নেমে যায়। মায়রার মোট 6টা মালার মতো বানিয়েছে। সুই তার শাশুড়ি মাকে দিয়ে আসে। এরপর ঘরে এসে মাগরিবের নামাজ পড়ে হাতের মাপের মালাগুলো নিয়ে দুই হাতে তিনটে তিনটে করে পড়ল। ফুলগুলো অনেক ঘন ঘন হয়ে থাকায় দেখতে বেশ সুন্দর লাগছে। মায়রা দুই হাতের সামনে এনে মৃদু হাসে। এশার নামাজ পড়ে মায়রা বসে বসে তার ফোন স্ক্রল করছে। যদিও সন্ধ্যার পর পড়েছে, আপাতত ভালো লাগছে না, তাই ফোন নিয়েছে। ইরফান ঘরে এসে মায়রাকে দেখলো মেয়েটা উল্টো হয়ে শুয়ে ফোনের মধ্যে যেন ঢুকে রয়েছে। সে রুমে এসেছে, তাকালোও না। ইরফান বিরক্ত হলো, এগিয়ে এসে মায়রার সামনে থেকে ফোনটা কেড়ে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে, আমার ফোন! বলতে বলতে মাথা উঁচু করে ইরফানকে দেখে চুপ হয়ে যায়। দ্রুত সোজা হয়ে বসে ইরফান তীক্ষ্ণ চোখে ফোনের দিকে চেয়ে আছে। মায়রা রিলস দেখছিল, কাচ্চি বিরিয়ানি রান্নার ভিডিও। ইরফান আর চোখে একবার মায়রার দিকে তাকালো, এরপর ফোনের আলো অফ করে তার ড্রয়ারে রেখে ড্রয়ার লক করে রাখলো। মায়রা দেখলো ইরফানের কাজ, বিরক্তি চোখে তাকালো ইরফানের দিকে। এই লোকটার কি তার কিছুই ভালো লাগে না? মায়রার রেগে মেগে অনেক কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু সে কিছুই বলল না। অসহ্যকর লোক একটা, কথাই বলবে না এই লোকের সাথে সে। সকালেও তাকে উল্টোপাল্টা বলেছে। তার মন খারাপ ছিল, নিজে নিজে ভালো করলো,
আর এই বিরক্তিকর লোকটা তাকে একটুও ভালো দেখলে যেন গায়ে আগুন লেগে যায়। মায়েরা মুখ ফুলিয়ে রাখে। ইরফান তার পরনের ব্লেজার শার্ট খুলল। হাত ঘড়ি খুলতে খুলতে মায়েরার দিকে একবার তাকায়। মায়েরা দুই হাঁটুতে থুতনি ঠেকিয়ে রেখেছে। মায়েরাকে দেখতে একটু অন্যরকম লাগছে। খেয়াল করলো মায়েরা আজকে পার্পল কালারের শাড়ি পরেছে। ইরফান গম্ভীর গলায় বলে, শাড়ি পরেছ কেন? মায়েরা কিছু বলল না, মাথা নিচু করে মুখ বাঁকালো। তার ইচ্ছে হয়েছে, সে পড়েছে। ইরফান মায়েরাকে চুপ দেখে এগিয়ে এসে বলে, কি প্রবলেম, কথা বলছো না কেন? মায়েরা এবারেও কিছুই বলল না। সে ফোন করেছে, ইরফানের সাথে কথা বলবে না। ইরফানের বিরক্ত লাগলো মায়েরাকে এখনো চুপ দেখে। আবারও ধমকে বলে, স্টুপিড গার্ল। এরপর ওয়াশরুমে চলে যায়। ইরফান ওয়াশরুমে যেতেই মায়েরা বেড থেকে নেমে টেবিলের ওপরে রাখা ইরফানের ফোন নেয়। সেও এই ফোন লুকিয়ে রাখবে ভাবলো। তার মনে পড়লো ইরফানের ফোনে কার যেন পিক দেখেছিল। এই ভেবে ফোনের লক খুলতে চাইলো বার্ড ফ্লাওয়ার লিখে, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখায়। মায়েরার এত রাগ হলো, এই লোকটা সব তার ইচ্ছের বিরুদ্ধে করে। রেগে মেগে ইরফানের ফোনটা ছুঁড়ে ফেলার সাথে সাথে দুই হাতে নিজের মুখ চেপে বলে, ইন্নালিল্লাহ। দৌড়ে গিয়ে ইরফানের ফোন কুড়িয়ে নিয়ে চেক করলো ঠিক আছে কিনা। ওপরের গ্লাসটা ফেটে গিয়েছে। মায়েরার চোখে মুখে অসহায়ত্ব শেষ। ইরফান তাকে কাঁচা চিবিয়ে না খায়। ফোন যেখানে ছিল সেখানেই রেখে মায়েরা ভদ্র হয়ে বেডের ওপরে গিয়ে বসে। তখনই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, শাওয়ার নিয়েছে। মায়েরা আর চোখে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে দেখে। তখনই তার ফোনে কেউ কল করে। ইরফান এগিয়ে গিয়ে ফোনটা রিসিভ করতে গিয়েও স্ক্রিনের ওপরে চোখ পড়ল। ভুরু কুঁচকে যায়। মাত্রই ভালো ফোন রেখে গিয়েছে, এত বড় ফাটা দাগ কিভাবে পড়ল? ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ফোন নিজেই নিজেকে থাপ্পড় মেরেছে নাকি? ইরফানের কথা শুনে মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। দ্রুত বলে ওঠে, আমি ফেলিনি আপনার ফোন। কথাটা বলে মায়েরা জিহবায় কামড় দেয়। দ্রুত চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে গম্ভীর স্বরে বলে, ও আই সি। কথাটা বলে সামান্য ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে, লিটিল গার্ল। এরপর কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। মায়েরা ইরফানকে কথা বলতে দেখলো, মন খারাপ করে বসে রইল। একটু পর বেড থেকে নেমে বেলকুনিতে যায়। ইরফান মায়েরাকে বেলকুনিতে যেতে দেখে কথা বলতে বলতে সেও বেলকুনিতে গিয়ে দাঁড়ায়। মায়েরা পিছু ফিরে ইরফানকে দেখে আবারও সামনে তাকালো। ইরফান আর 1 মিনিট দুই কথা বলে ফোনটা রাখলো। এরপর মায়েরার উদ্দেশ্যে বলে, রুমে এসো। মায়েরা যেন ইরফানের কথা শোনেনি। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো। এত শান্ত মেয়ে মায়েরাকে সে টলারেট করতে পারছে না। রেগে বলে, স্টুপিড, কি প্রবলেম, কথা বলছো না কেন? মায়েরা তবুও কথা বলল না। ইরফান মায়েরাকে টেনে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কথা বলবি নাকি থাপ্পড় খাবি? মায়েরার চোখ টলমল করে ওঠে। মাথা নিচু করে ভারী গলায় বলে, আপনি একটা অসভ্য লোক। আমি কথা বলবো না আপনার সাথে, সরুন বলছি। বলতে বলতে দুই হাতে ইরফানের উদম বক্ষে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান হাতের ফোনটা বেলকুনির কোনায় থাকা টেবিলের ওপরে ফেলে রেখে বাঁ হাতে মায়েরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ডান হাত মায়েরার গালে রেখে শীতল কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা চুপ করে থাকে। ইরফান মায়েরার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, এই শাড়ি কোথায় পেয়েছো? মায়েরা নাক টেনে বলে, মা দিয়েছে। ইরফান মায়েরার গলা পেরিয়ে চুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে বলে, শাড়ি পরেছো কেন? মায়েরা চুপ থাকে। ইরফান মায়েরার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে মায়েরার ঘাড়ে ঠোঁট ডুবিয়ে চুমু আঁকে। মায়েরা ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান ধীরে ধীরে মায়েরাকে তার দিকে টেনে নেয়। এলোমেলো হয় খানিক। মায়েরা ইরফানের দিকে হেলে যায় না চাইতেও। ইরফান সূক্ষ্ম হাসলো, বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার। মায়েরা তার শাড়ি খামছে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন? ইরফান থামে। শুকনো গলা ভিজিয়ে মায়েরার গলা থেকে মুখ উঠিয়ে নেয়।
চোখ দুটো লাল। অন্ধকারে মায়রা দেখতে পেল না। ইরফান মায়রাকে ছেড়ে দাঁড়ায়, মৃদু স্বরে বলে, গ্রামে যাব, রেডি হয়ে নাও ফার্স্ট। কথাটা শুনেই মায়রা যেন একটা ঘোরের মাঝে থেকে ফিরল। অবাক হয়ে বলে, সত্যি নিয়ে যাবেন? ইরফান ছোট্ট করে বলে, আজকেই ব্যাক করব, সো ফার্স্ট রেডি হও। মায়রা এবার ইরফানের ডান হাত ধরে আবদার করে, আজকের রাতটা থাকি প্লিজ। ইরফান সাথে সাথে শব্দ করে বলে ওঠে, ইম্পসিবল। মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান নিজেও থতমত খায়। ভয়েস টোন না চাইতেও কেমন দৃঢ় হয়ে গিয়েছে। কিন্তু ওই স্টুপিড বয়ের সাথে রাতে থাকা অসম্ভব। তার বইয়ের কাছে এসে ভাগ বসায়। অতঃপর মায়রার দিকে চেয়ে বলে, তোমার ভাই স্টুপিড বয়? মায়রা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই শুধুই স্টুপিড, আর আপনি হলেন আসমান থেকে নেমে আসা ফেরেশতা। অসহ্য লোক একটা। আমার ওইটুকু ছোট ভাইটাকেও কথা শোনায়। ইরফান কিছু বলতে গিয়েও বলল না। মায়রাকে আগের রূপে দেখতে পেয়ে ভালো লাগছে তার। কিছু না বলে মায়রার হাতটা ধরে ঘরের ভেতর নিয়ে গিয়ে বলে, ফার্স্ট করো। মায়রা আর কথা না বাড়িয়ে রেডি হতে লাগলো। না থাকলেও গিয়ে দেখতে তো পাবে, এতটুকু সময় থাকতে পারবে, এটাও শান্তি। এই ভেবে মনটা ফুরফুরে হয়ে গেল। ইরফান বাড়ির মেইন গেটে দাঁড়িয়ে আছে। মায়রা জুতোর র্যাকে তার জুতো খুঁজে পায় না। ইরফান বিরক্ত হয়ে নিজেই এসে জুতোর র্যাক মেলে ধরে। পুরো র্যাক ফাঁকা দেখে ইরফান অবাক হয়। সে মায়রাকে যতগুলো জুতো কিনে দিয়েছিল তা দিয়ে এই র্যাক পুরো ভরে গিয়েছিল। সব গেল কোথায়? সোজা হয়ে দাঁড়িয়ে মায়রার দিকে তাকালে মায়রা বলে ওঠে, আমি তো এখানেই রেখেছিলাম, রিতা জানে হয়তো। ইরফান গলা উঁচু করে রিতাকে ডাকে। রিতা ইরফানের গলা পেয়ে এক প্রকার দৌড়ে আসে। ইরফান গম্ভীর গলায় বলে, ওর জুতো কোথায়? রিতা দ্রুত এই র্যাক থেকে কিছুটা দূরে থাকা র্যাক থেকে মায়রার জুতা বের করে এনে রাখে। এই র্যাক পরিষ্কার করেছিল সে, তাই মায়রার জুতো এখান থেকে সরিয়েছিল। ইরফান গম্ভীর গলায় বলে, বাকিগুলো কোথায়? রিতা অবাক হয়ে বলে, আর তো নাই ভাইজান। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? মায়রা জুতো জোড়া পরে সোজা হয়ে দাঁড়ায়। এরপর ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, আমি এগুলো আমার পরিচিত সবাইকে দিয়ে দিয়েছি। আমার জন্য 2 জোড়া রেখেছি, বুঝেছেন? ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। তার মনে পড়ল সে যখন মায়রাকে বার্ড ফ্লাওয়ার দিয়েছিল, তখনও মায়রা তার দেওয়া বার্ড ফ্লাওয়ার সবাইকে বিলিয়ে দিয়েছিল। সে ধরে নিল তখন জানতো না তার কথা, কিন্তু এখন ইরফানের চোয়াল শক্ত হয়। 2 হাত মুষ্টিবদ্ধ করে রাগান্বিত চোখে মায়রার দিকে তাকায়। ইচ্ছে করছে এক থাপ্পড় দিতে দিতে আজ মানুষ বানাতে। আর সহ্য করা যাচ্ছে না একে। মায়রা ইরফানকে দেখে একটু ভয় পায়। মনে মনে হচ্ছে অনেক রেগে গিয়েছে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মায়রার মুখ ডান হাতে শক্ত করে চেপে রাগান্বিত স্বরে বলে, কি বললি? আবার বল। মায়রার মুখ ব্যথা পায়। ইরফানের আচরণে অবাক হয়। আজ অনেক দিন পর যেন আগের ইরফানকে দেখতে পেল মায়রা। ইরফান চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, কাকে দিয়েছিস এসব? স্পিক আপ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি। আল্লাহ হাফিজ।